নমস্কার, স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। হরিয়ানা নির্বাচনে জয়লাভের পর পশ্চিম এবং পূর্ব ভারতের দুটি গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড নির্বাচনের জয়ের ছক কষেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অপরদিকে বিজেপিকে টেক্কা দিতে বদ্ধপরিকর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক। স্বাভাবিক কারণে বুধবার অনুষ্ঠিত হতে চলা দুটি রাজ্যের নির্বাচন নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। লোকসভা ভোটের 6 মাস পরে পশ্চিম এবং পূর্ব ভারতের দুই রাজ্যে শক্তি পরীক্ষায় এনডিএ এবং বিরোধী জোট ইন্ডিয়া। বুধবার অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র বিধানসভার 268টি আসনের ভোট গ্রহণ পর্ব। বুধবারই অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ড বিধানসভার দ্বিতীয় দফার 35টি আসনের জন্য ভোট গ্রহণ পর্ব। দুটি রাজ্যেই ভোট গণনা হবে আগামী 23 নভেম্বর শনিবার। মহারাষ্ট্রে 288টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে মূল লড়াই হবে বিজেপি একনাথ শিন্ডের শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপির জোট মহাজোটী এবং কংগ্রেস উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের মহাবিকাশ আঘাড়ির মধ্যে। এছাড়া ভোটের ময়দানে রয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, বাবা সাহেব আম্বেদকরের পুত্র তথা প্রাক্তন সাংসদ প্রকাশ আম্বেদকরের বঞ্চিত বহুজন আঘাড়ি, হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েনেসির অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল। ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, দুই উপমুখ্যমন্ত্রী এনসিপির অজিত পাওয়ার এবং বিজেপির দেবেন্দ্র ফডনবিস। অপরদিকে বিরোধী জোটের উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির পরিষদীয় দলনেতা জিতেন্দ্র আওয়ার। 6 মাস আগে অনুষ্ঠিত হওয়া লোকসভা ভোটে মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে বিরোধী জোটের ঝুলিতে গিয়েছে 30টি, যেখানে কংগ্রেস 13টি, উদ্ধব সেনা 9টি এবং শরদপন্থী এনসিপি জয়ী হয়েছে 8টি আসনে। পাশাপাশি সাংলি আসনে জয়ী নির্দল প্রার্থী কংগ্রেস শিবিরে ভিড়ে গিয়েছেন ইতিমধ্যে। অন্যদিকে লোকসভা নির্বাচনে বিজেপি 9টি এবং তার দুই শরিক শিবসেনা এবং এনসিপির অজিত গোষ্ঠী যথাক্রমে জিতেছে 7টি এবং 1টি আসনে। 5 বছর আগে ফল থেকে প্রায় 2 ডজন আসন কম পেয়েছে এনডিএ জোট। যদিও ধাক্কা কাটিয়ে এবারের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করেছে এনডিএ জোট। পূর্ব ভারতের ঝাড়খণ্ডের মোট 81টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় 43টিতে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছিল গত 13ই নভেম্বর। বুধবার অনুষ্ঠিত হবে বাকি 35টি আসনের ভোট গ্রহণ পর্ব। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম কংগ্রেস এবং আরজেডি মহাগঠবন্ধনের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি, দুর্নীতির পাশাপাশি জমি জিহাদে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা। 2019 সালের বিধানসভার ভোটে প্রায় 35% ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল জেএমএম কংগ্রেস আরজেডির মহাগঠবন্ধন। এবারও একই সঙ্গে লড়াই করছে এই তিনটি দল, সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএম এলকে। সার্বিক পরিস্থিতিতে দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শীতের মরশুম আসতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। প্রেক্ষিতে হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর ভিড়। শীতের মরশুম আসতেই সিপাহীজলা জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রভাব। প্রেক্ষিতে হাসপাতালগুলিতে বাড়ছে জ্বরের রোগী। স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত সিপাহীজলা জেলাতেই প্রায় 150 জনের শরীরে পাওয়া গেছে ডেঙ্গুর জীবাণু। এছাড়া পশ্চিম ত্রিপুরা জেলা এবং ধলাই জেলার বেশ কয়েকটি এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। বিশেষজ্ঞদের বক্তব্য, এখনই বিশেষ পদক্ষেপ গ্রহণ না করলে ভয়াবহ আকার নিতে পারে ডেঙ্গু। সিপাহীজলা জেলার ধনপুর, কাঠালিয়া ইত্যাদি এলাকায় গত বছর প্রথম ডেঙ্গুর প্রকোপের খবর প্রকাশ্যে আসে। এরপর জেলার সোনামুড়া এবং বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় মিলে ডেঙ্গুর উপস্থিতি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছিল ওই সময়। প্রথমে ওই মৃত্যুর খবর স্থানীয়ভাবে স্বীকার করা হলেও পরে সাংবাদিক সম্মেলন করে ডেঙ্গুতে মৃত্যুর খবর অস্বীকার করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তবে সে সময় শত শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেই জানিয়েছিল দপ্তর। রোগীর চিকিৎসা করতে গিয়ে বেশ কয়েকজন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীও সে সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গু আক্রান্ত কোনো এলাকায় ফের ডেঙ্গুর প্রভাব দেখা দিলে ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা থাকে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এক্ষেত্রে পালা করে এলাকা ভিত্তিক স্বাস্থ্য শিবির এবং গণহারে রক্তের নমুনা সংগ্রহ করার উপর জোর দিয়েছিলেন বিশেষজ্ঞরা।
সিপাহীজলা জেলা সহ বিভিন্ন এলাকায় পুনরায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হতে থাকে গত জুলাই আগস্ট মাস থেকে। বিভিন্ন জেলার প্রাথমিক হাসপাতালগুলি থেকে পাওয়া তথ্য অনুসারে একাধিক ব্যক্তির শরীরে ডেঙ্গুর জীবাণু শনাক্ত করা হয়েছে চলতি নভেম্বর মাসেও। এক্ষেত্রে সিপাহীজলা জেলার জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী জেলার প্রায় সবকটি হাসপাতালে এখনো প্রতিদিন জ্বরের রোগী আসছে। অনেকে সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, তবে অধিকাংশ জ্বরাক্রান্ত রোগী বাড়িতে থেকে ওষুধ খাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে ওষুধ খাওয়ার পরও যখন জ্বর কমছে না, তখন হাসপাতালে আসছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। আর এটাই ভয়ের কারণ বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, সরকারিভাবে সচেতনতামূলক অভিযান জারি থাকলে জনগণ শুরুতেই চিকিৎসা পরামর্শ নিতেন। এমনিতেই এখন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দির মতো নানান শারীরিক উপসর্গ। হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর ভিড়। কর্মী স্বল্পতার কারণে রোগীর ভিড় সামাল দিতে বেশ কয়েকটি হাসপাতালে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। জেলা স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী যে সমস্ত এলাকা থেকে জ্বরের রোগী আসছেন সেখানে সচেতনতামূলক অভিযান করার প্রয়াস নেওয়া হয়েছে। তবে এখানেও অন্তরায় হয়ে দাঁড়াতে কর্মী সংক্রমিত জেলাগুলিতে ব্যাপক স্বাস্থ্য শিবির করা হলে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জম্মু কাশ্মীরের সিয়াচিন গেলেছে এলাকায় কর্মরত অবস্থায় শহীদ হন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রাজ্যের বীর পুত্র শুভঙ্কর ভৌমিক। শহীদ শুভঙ্কর ভৌমিক অমরপুর বীরগঞ্জ এলাকার সুকুমার ভৌমিকের পুত্র বলে জানা যায়। সোমবার জম্মু কাশ্মীরের সিয়াচিন গেলেছে এলাকায় একটি উদ্ধার কার্য চালানোর সময় বরফ ধসে মৃত্যু হয় শুভঙ্কর ভৌমিকের। বুধবার শহীদের মৃতদেহ রাজ্যে এসে পৌঁছবে বলে জানা যায়। ভারতীয় সেনাবাহিনীর শহীদ শুভঙ্কর ভৌমিকের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত রাজ্যবাসী। প্রয়াত হলেন ত্রিপুরা রাজ পরিবারের সন্তান ত্রিপুরার মহারাজা রবীন্দ্র কিশোর দেববর্মার পুত্র ভরত দেববর্মা। প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ছিলেন ভরত দেববর্মা। মঙ্গলবার দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ত্রিপুরার মহারাজা রবীন্দ্র কিশোর দেববর্মার পুত্র ভরত দেববর্মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। প্রখ্যাত অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ছিলেন ভরত দেববর্মা। এদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছিল, কিন্তু তার আগে সব শেষ। 46 বছর আগে ভরত দেববর্মাকে বিয়ে করে ত্রিপুরার রাজ পরিবারের বৌমা হন সুচিত্রা সেনের একমাত্র কন্যা মুনমুন সেন। ত্রিপুরার রাজ পরিবারের সদস্য ভরত দেববর্মার মাতা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী, আর ইলা দেবীর বোন গায়ত্রী দেবী ছিলেন জয়পুরের মহারানী। তার পিতামহী ইন্দিরা ছিলেন বরোদার মহারাজা সায়াজিরো গায়কোয়াড়ের একমাত্র মেয়ে। 1941 সালের 28শে সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রবীন্দ্র কিশোর দেববর্মার ছেলে ভরতের। 1978 সালের 24শে ফেব্রুয়ারি 7 পাকে বাঁধা পড়েছিলেন মুনমুন সেন ও ভরত দেববর্মা। মুনমুন সেন ও ভরত দেববর্মার বিয়ের 1 বছরের মাথাতেই জন্ম হয় রাইমা সেনের। তার বছর দুপরে মুনমুন ভরতের জীবনে আসে রিয়া। বিয়ে ও 2 সন্তানের জন্মের পর নিজের অভিনয় সফর শুরু করেন মুনমুন সেন। 8এর দশকের হার্ট থ্রপ হয়ে ওঠেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেন সুচিত্রা কন্যা মুনমুন সেন। তৎকালীন মিস ক্যালকাটা বান্ধবী নাসরিন আলীকে ডেট করতে গিয়ে মুনমুন সেনের প্রেমে ধরা দেন ভরত দেববর্মা। ভরত দেববর্মার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা সেন পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন নিউজ নাও।